স্বাগত জানাচ্ছি আজকের এই গভীর আলোচনায়। আমাদের আজকের টেবিলে যে চমৎকার সব সোর্স মেটেরিয়াল আর নোটস রয়েছে, বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে আজকে আমাদের কাছে। একদম। আর এই পুরো আয়োজনের কেন্দ্রে আছে মেল রবিন্সের লেখা খুব সাড়া জাগানো একটা বই, দ্য হাই ফাইভ হ্যাবিট। বইটা নিয়ে কিন্তু ইদানিং বেশ চর্চা হচ্ছে। হ্যাঁ, প্রচুর। আজকের এই বিশ্লেষণের মূল মিশনটা আসলে খুব পরিষ্কার। আমরা বুঝতে চাই প্রতিদিন সকালে একটা অত্যন্ত সাধারণ, ছোট্ট এবং সত্যি বলতে বেশ অদ্ভুত একটা কাজ কিভাবে আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণ নতুন করে সাজাতে পারে। এবং কিভাবে আত্মসমালোচনার সেই পুরনো ক্ষতিকর অভ্যাসটাকে চিরতরে বিদায় করা যায়। ঠিক তাই। ভেবে দেখুন, আমরা আমাদের চারপাশের মানুষদের সব সময় কতটা সমর্থন করি, তাই না? তা তো বটেই। কিন্তু নিজেকে সমর্থন করার বেলায় আমরা একেবারে উল্টো। এই অদ্ভুত বৈপরীত্যের গভীরে যাওয়াই আজকের লক্ষ্য। আলোচনার শুরুতেই এই কনটেক্সট বা প্রেক্ষাপটটা সেট করা খুব জরুরি, কারণ মানুষের মনস্তত্ত্বের এই দিকটা নিয়ে আমরা সাধারণত খুব একটা ভাবি না। মানে আমরা তো নিজেদের নিয়ে ভাবতেই ভুলে যাই অনেক সময়। একদম। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় আমরা ছোটবেলা থেকেই অন্যদের প্রশংসা করতে শিখি, অন্যদের খুশি করতে শিখি। হ্যাঁ, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সেটাই শেখানো হয়। কিন্তু নিজেকে কিভাবে ভালোবাসতে হয় বা নিজের প্রশংসা করতে হয় সেটা তো আমাদের কোনো সিলেবাসে থাকে না। সত্যি কথা। আমরা যদি চারপাশের মানুষের আচরণের দিকে একটু খেয়াল করি, দেখব মানুষ সাধারণত অন্যদের প্রতি ভীষণ দয়ালু এবং সমর্থনশীল, কিন্তু যখন নিজের প্রসঙ্গ আসে তখন মানুষ অযথায় নিজের প্রতি সবচেয়ে কঠোর বিচারক হয়ে ওঠে। ঠিক কেন আমরা এমন করি সেটা বুঝতে পারলেই মেল রবিন্সের এই ধারণাটি কেন জাদুর মতো কাজ করে তা বোঝা অনেক সহজ হয়ে যাবে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে প্রতিদিন সকালের একটা খুব চেনা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আয়নার সামনে দৃশ্যটার কথা বলছেন? হ্যাঁ, ধরুন সকালে অ্যালার্ম বাজার পর ঘুম থেকে উঠে কেউ যখন প্রথমবার বাথরুমের আয়নার সামনে দাঁড়ায়, তখন কি হয়? অবচেতনভাবেই কিন্তু নিজের সম্পর্কে নানা নেতিবাচক চিন্তা শুরু হয়ে যায়। ওই যে চেহারার খুঁত ধরা শুরু হয়। ঠিক, আয়নার দিকে তাকিয়ে প্রথম ভাবনাই হয়তো হয়, ইস, চোখের নিচে কত কালি পড়ে গেছে, বা আজকের দিনটাও মনে হয় খুব জঘন্য যাবে। মানুষ যেন খুঁত খোঁজার একটা আস্ত স্ক্যানার নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ব্যাপারটা বেশ দুঃখজনক হলেও একদম সত্যি। অথচ একটা ব্যাপার খেয়াল করুন, আমাদের কোনো বন্ধু বা সহকর্মী যদি কোনো নতুন কাজ শুরু করে বা সকালে আমাদের সাথে দেখা করে, আমরা কিন্তু কখনোই তার খুঁত ধরি না। কখনোই না। আমরা বরং তাদের ভালো দিকগুলোর প্রশংসা করি। আমরা অত্যন্ত হাসি মুখে বলি, দারুণ লাগছে তোমাকে, বা আজকের প্রেজেন্টেশনে তুমি ঠিক ফাটিয়ে দেবে। বন্ধুদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি লড়াইয়ে আমরা উৎসাহ দিই। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেলায় আমরা যেন কোনো ছাড় দিতেই রাজি নই। এখানে একটা ব্যাপার যোগ করতে চাই, কেন আমরা নিজেদের প্রতি এত কঠোর হই তার পেছনে কিন্তু মানব বিবর্তনেরও একটা বড় ভূমিকা আছে। বিবর্তন মানে আমাদের পূর্বপুরুষদের প্রভাব? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক মূলত ডিজাইন করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সবসময় খুশি রাখার জন্য নয়। একে সাইকোলজির ভাষায় বলা হয় নেগেটিভিটি বায়াস। নেগেটিভিটি বায়াস মানে নেতিবাচক বিষয়ের প্রতি বেশি মনোযোগ দেওয়া? ঠিক তাই। প্রাগৈতিহাসিক যুগে মানুষকে সবসময় বিপদের কথা ভাবতে হতো। কোথায় বিপদ লুকিয়ে আছে, কোথায় ভুল হতে পারে, এসব না ভাবলে তো আর টিকে থাকা যেত না। হ্যাঁ, তখন তো আর পজিটিভ চিন্তা করে বাঘের হাত থেকে বাঁচা যেত না। একদম। সেই একই মস্তিষ্ক নিয়ে আমরা আধুনিক জীবনে বাস করছি। ফলে আয়নার সামনে দাঁড়ালে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই আমাদের খুঁতগুলো খুঁজে শুরু করে, যেন সে কোনো ভবিষ্যৎ বিপদ থেকে আমাদের রক্ষা করছে। ওয়াও, দারুণ একটা পয়েন্ট। তার মানে সকালে উঠে নিজেকে দেখে মন খারাপ করাটা শুধু আমাদের ব্যক্তিগত দোষ নয়, এটা আমাদের ব্রেনের ডিফল্ট প্রোগ্রামিং। ঠিক তাই। কিন্তু আধুনিক জীবনে এই মেকানিজমটা আসলে আমাদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। এই নেগেটিভিটিকে প্রশ্রয় দেওয়ার পরিণতি তো বেশ ভয়াবহ হতে পারে, তাই না? অবশ্যই। যখন কোনো ব্যক্তি ক্রমাগত নিজেকে ছোট করে দেখে, তখন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকে। কনফিডেন্স একদম জিরো হয়ে যায়। হ্যাঁ, আর এই নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলে। এই দেয়ালটা নতুন কোনো উদ্যোগ নিতে, জীবনের ঝুঁকি নিতে বা নিজের স্বপ্নগুলো পূরণ করার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তখন মানুষ মনে করে, আমাকে দিয়ে বোধহয় কিছুই হবে না। মানুষ তার নিজের সক্ষমতা এবং সম্ভাবনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই আত্মসন্দেহ, দ্য সেলফ ডাউটই মানুষকে সফলতার পথে সবচেয়ে বেশি আটকে রাখে। ঠিক।
আর এই জায়গাটাতেই মেল রবিন্সের বইয়ের সেই ইন্টারেস্টিং প্রেক্ষাপটটা চলে আসে। সোর্স ম্যাটেরিয়ালে মেলের নিজের জীবনের একটা খুব কঠিন সময়ের কথা উল্লেখ আছে। হ্যাঁ, ওনার ওই স্ট্রাগলের সময়টার কথা। তিনি কিন্তু খুব চমৎকার রৌদ্রোজ্জ্বল কোনো সকালে এই হাই ফাইভের বিষয়টা আবিষ্কার করেননি, বরং তিনি তখন তার জীবনের একেবারে তলানিতে বা রক বটমে ছিলেন। চাকরি ছিল না, দেনায় ডুবেছিলেন। হতাশা কাটাতে মদ্যপানের অভ্যাস, সব মিলিয়ে এক চরম বিপর্যস্ত অবস্থা। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজলে তিনি স্নুজ বাটনে চাপ দিয়ে আবার ঘুমিয়ে পড়তেন, কারণ ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখার মতো কোনো সাহস বা অনুপ্রেরণাই তার ছিল না। ওই চরম হতাশার জায়গা থেকেই কিন্তু তার এই এক্সপেরিমেন্টটা শুরু। ওই মুহূর্তে নিজেকে কোনো পজিটিভ কথা বলে বোঝানোর মতো অবস্থায় তিনি ছিলেন না। সত্যি বলতে, মানুষ যখন খুব হতাশ থাকে তখন আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনেক কিছু করতে পারি টাইপের মোটিভেশনাল কথাগুলো নিজের কাছেই মিথ্যে মনে হয়। একদম। মস্তিষ্ক সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তাই আত্মসমালোচনার পরিবর্তে উৎসাহ দিয়ে এই নেতিবাচকতাকে প্রতিস্থাপন করার জন্য এমন একটা মেকানিজম দরকার ছিল, যা মস্তিষ্ককে সরাসরি একটা অ্যাকশন বা কাজের মাধ্যমে সিগন্যাল দেবে। হ্যাঁ, শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আর সেই অ্যাকশনটাই হল আমাদের আজকের আলোচনার মূল চমক। মেল রবিন্স তার এই বইয়ে যে ছোট কাজটির কথা বলেছেন তা প্রথমবার শুনলে যে কারো একটু পাগলামি মনে হতে পারে। একটু না, বেশ ভালোই পাগলামি মনে হতে পারে। কাজটা হলো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা হাই ফাইভ দেয়া। হ্যাঁ, আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাত তুলে একটা হাই ফাইভ দেওয়া। ভাবলেই একটু অদ্ভুত লাগে। একটু ভাবুন তো, বাথরুমে একা একা আয়নাকে হাই ফাইভ দিচ্ছেন, কেউ দেখলে হয়তো ভাববে মাথা খারাপ হয়ে গেছে। শুনতে যতটা হাস্যকর বা অদ্ভুত লাগুক না কেন, এর পেছনের প্রভাবটা নিয়ে জানলে সত্যি অবাক হতে হয়। ব্যাপারটা শুনতে হাস্যকর লাগলেও এর পেছনে খুব সলিড একটা সাইকোলজিক্যাল রিয়াকশন আছে। অনেকেই প্রথমবার এই কাজটা করতে গেলে খুব অস্বস্তি বা এক ধরনের ক্রিঞ্জ অনুভব করেন। হ্যাঁ, ওই ক্রিঞ্জ ফিলিংসটার কথা বইতে খুব সুন্দর করে বলা আছে। এই অস্বস্তির পেছনের কারণটা কি জানেন? কারণটা হলো কগনিটিভ ডিসঅনেন্স। কগনিটিভ ডিসঅনেন্স, এটা যদি একটু ভেঙে বলতেন। বছরের পর বছর ধরে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কেবল নিজের সমালোচনা করে এসেছি। আয়না আমাদের কাছে নিজের খুঁত ধরার একটা জায়গায় পরিণত হয়েছে। আয়না মানে নেগেটিভ চিন্তার জায়গা। তাই হঠাৎ করে যখন কেউ সেই একই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সমর্থন জানানোর মতো একটা পজিটিভ ফিজিক্যাল অ্যাকশন করতে যায়, তখন মস্তিষ্ক রীতিমতো কনফিউজড হয়ে যায়। ও আচ্ছা। আমাদের নেতিবাচক আত্মধারণা এবং এই পজিটিভ কাজটির মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এই পয়েন্টটা দারুণ। মানে ব্রেইন যেন বলতে চায়, আরে তুমি তো এইমাত্র নিজের ডার্ক সার্কেল বা ওজন নিয়ে মন খারাপ করছিলে, এখন আবার হাইফাইজ দিচ্ছ কেন? ঠিক তাই। কিন্তু মজার বিষয় হলো এই অস্বস্তিটা কাটিয়ে ওঠাই হলো আসল কাজ। যখন কেউ এই ক্রিঞ্জ ফিলিংসটাকে পাত্তা না দিয়ে প্রতিদিন আয়নায় নিজেকে হাইফাইভ দেয়, তখন মস্তিষ্ক ওই কনফিউশনটা থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, তখন মস্তিষ্ক একটা অত্যন্ত শক্তিশালী বার্তা পায়। এর মানে হলো খুঁত থাকতে পারে, দিনটা খারাপ যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও মানুষ নিজেকে সমর্থন করছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। নিজেকে সাপোর্ট করার জন্য তো অনেক কিছুই করা যেতে পারে, কিন্তু শুধু হাত তুলে হাই ফাইভ দেওয়াটাই কেন? এই প্রশ্নটা অনেকেই করেন। এর পেছনে নিউরোসায়েন্সের বা স্নায়ুবিজ্ঞানের কি ব্যাখ্যা আছে? এই জায়গাটাতেই তো বইয়ের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে, তাই না? একদম। এই পদ্ধতির পেছনের বিজ্ঞানসম্মত ভিত্তিটা বুঝতে হলে আমাদের ডোপামিন এবং নিউরোপ্লাস্টিসিটির বিষয়টা বুঝতে হবে। ডোপামিন আর নিউরোপ্লাস্টিসিটি। আমরা জীবনে হাজারবার অন্যদের হাইফাইভ দিয়েছি। কখন দিয়েছি? যখন কেউ ভালো কিছু করেছে, যখন কোনো বিজয় উদযাপন করা হয়েছে। খেলাধুলার সময় বা ভালো রেজাল্ট করলে। অর্থাৎ ছোটবেলা থেকেই আমাদের মস্তিষ্ক এই হাত তুলে হাইফাইভ দেওয়ার শারীরিক ভঙ্গিটাকে সফলতার সাথে, পজিটিভিটির সাথে অ্যাটাচ করে ফেলেছে। সাইকোলজির ভাষায় একে বলা হয় এমবডিড কগনিশন। এমবডিড কগনিশন মানে শরীরের ভঙ্গির সাথে ব্রেনের চিন্তার কানেকশন। ঠিক ধরেছেন। যখন আয়নায় নিজেকে হাইফাইভ দেওয়া হয়, তখন মস্তিষ্ক আলাদা করে ভাবে না যে আয়নার মানুষটা আমি নিজেই। সে শুধু ওই ফিজিক্যাল মুভমেন্টটাকে চেনে। আর সেই মুভমেন্টের কারণে স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্কের ডোপামিন রিলিজ হয়। ওয়াও! তার মানে আমরা আক্ষরিক অর্থেই ফিজিক্যাল মুভমেন্ট দিয়ে আমাদের মস্তিষ্ককে হ্যাক করছি। অনেকটাই তাই। ডোপামিন হলো মস্তিষ্কের ভালো লাগার রাসায়নিক, যা ভেতর থেকে অনুপ্রেরণা তৈরি করে।
নেতিবাচক মানসিকতায় আটকে থাকা একটা ব্রেনকে শুধু পজিটিভ কথা বলে কনভিন্স করা খুব কঠিন। তখন তো মোটিভেশনাল কথাগুলো একদমই কাজ করে না। কিন্তু একটা ফিজিক্যাল অ্যাকশনের মাধ্যমে ডোপামিন নিঃসরণ ঘটানোটা অনেক বেশি সহজ এবং কার্যকরী। আর এর সাথে যুক্ত হয় নিউরোপ্লাস্টিসিটি। এই নিউরোপ্লাস্টিসিটির বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। নিউরোপ্লাস্টিসিটির ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে বোঝা যায়। ধরুন, একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে কাউকে হাঁটতে হবে। আচ্ছা। প্রথমবার হাঁটার সময় অনেক কষ্ট করে লতাপাতা সরিয়ে পথ তৈরি করতে হয়। কিন্তু প্রতিদিন যদি একই পথে হাঁটা হয়, তাহলে কিছুদিন পর সেখানে একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যায়। মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথগুলো ঠিক এভাবেই কাজ করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সমালোচনা করাটা হলো সেই পরিষ্কার রাস্তা যেটা আমরা বছরের পর বছর ধরে হেঁটেছি। তাই ব্রেন খুব সহজেই ওই নেগেটিভ রাস্তায় চলে যায়। অন্যদিকে নিজেকে হাইফাইভ দেওয়াটা হলো সেই জঙ্গলের নতুন পথ। প্রথম কয়েকদিন খুব কঠিন লাগবে, অস্বস্তি হবে। ওই যে ক্রিঞ্জ ফিলিংসটার কথা বললাম। হ্যাঁ, কিন্তু প্রতিদিন করতে থাকলে ব্রেন এই নতুন পথটাকে চিনে নেবে এবং একসময় এটাই ডিফল্ট রেসপন্স হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার একটা ব্যাপার মনে হচ্ছে। আমরা তো আজকাল প্রায়ই টক্সিক পজিটিভিটি বা জোর করে ভালো থাকার কথা শুনি। হ্যাঁ, এটা নিয়ে আজকাল বেশ আলোচনা হচ্ছে। যেখানে বলা হয় সব সময় হাসি খুশি থাকতে হবে, কোনো নেতিবাচক অনুভূতিকে জায়গা দেওয়া যাবে না। ম্যাল রবিন্সের এই হাই ফাইভ হ্যাবিট কি সেই টক্সিক পজিটিভিটিরই আরেকটা রূপ? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। না, এটা মোটেও টক্সিক পজিটিভিটি নয়। পার্থক্যটা কোথায় আসলে? টক্সিক পজিটিভিটি হল সত্যিকারের কষ্ট বা খারাপ লাগাকে অস্বীকার করা। ধরুন, কারো দিনটা হয়তো খুব খারাপ যাচ্ছে, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে জোর করে বলছে, সব ঠিক আছে, আমি অনেক খুশি। ব্রেন কিন্তু ঠিকই জানে যে এটা একটা মিথ্যে সান্ত্বনা। একদম। কিন্তু হাইফাই হ্যাবিটটা সম্পূর্ণ আলাদা। এখানে নিজের কষ্টকে অস্বীকার করার কোনো ব্যাপার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে হয় না যে সব ঠিক আছে। তার মানে এখানে কোনো মিথ্যে কথা বলার দরকার নেই। কোনো দরকার নেই, বরং শুধু হাত তুলে একটা ফিজিক্যাল অ্যাকশন করা হয়, যার অর্থ হল, হ্যাঁ, দিনটা খারাপ, মন খারাপ, কিন্তু তা সত্ত্বেও আমি আমার পাশে আছি। এটা মিথ্যে সান্ত্বনা নয়, এটা হলো অ্যাকশন বেসড সাপোর্ট। একদম নিখুঁতভাবে বলেছেন। এই কনসেপ্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমরা জীবনে কত বড় বড় উৎসব করি, অন্যদের সাফল্য কতটা ঘটা করে উদযাপন করি, কারো প্রমোশন হলে আমরা আনন্দে মেতে উঠি, পার্টি করি, একে অপরকে কনগ্র্যাচুলেট করি। কিন্তু নিজের ক্ষেত্রে আমরা ছোট ছোট উন্নতিগুলোকে একেবারেই এড়িয়ে যাই। হয়তো কোনো একটি দিন খুব কঠিন ছিল, মানসিক চাপে জর্জরিত ছিল, কিন্তু সেই দিনটা পার করে আসার যে লড়াই, তাকে আমরা কোনো স্বীকৃতিই দিই না। এটা আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। অথচ প্রতিদিন সকালেই হাই ফাইভ দেওয়ার মাধ্যমে তো আসলে ওই ছোট ছোট সার্ভাইভালগুলোকেই উদযাপন করা হচ্ছে, তাই না? একদম সঠিক। আর এই ছোট ছোট উদযাপনগুলোই মেন্টাল রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা তৈরি করে। বিশাল কোনো অর্জনের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের যাত্রাপথটাকেও সমানভাবে জরুরি। অনেক সময় তো বিছানা থেকে ওঠাটাই একটা বিশাল কাজ মনে হয়। সেটাই, একটা কঠিন দিনে শুধু বিছানা ছেড়ে ওঠাটাও যে একটা বড় জয়, সেটা স্বীকার করতে শেখাটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন। তাহলে এই পুরো ধারণাটি মূলত কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হতে পারে? আমাদের আজকে সোর্সগুলো থেকে খুব সহজেই বোঝা যায় যে যারা জীবনে আরও আত্মবিশ্বাস চান, লক্ষ্য অর্জনের জন্য ভেতর থেকে অবিরাম অনুপ্রেরণা খুঁজছেন, তাদের সবার জন্যই এই ধারণাগুলো অত্যন্ত কার্যকর। আধুনিক এই ব্যস্ত এবং প্রতিযোগিতামূলক জীবনে অনেকেই বাইরে মোটিভেশন খোঁজে। সবাই চায় অন্যরা কাজের স্বীকৃতি দিক, কিন্তু এই বইটি শেখায় যে সবচেয়ে বড় চিয়ার লিডার আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। বাইরের কারোর অনুমোদনের আশায় বসে না থেকে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠতে পারি। এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীবনে প্রকৃত সাফল্য, সুখ এবং সত্যিকারের আত্মবিশ্বাস মূলত শুরু হয় মানুষ নিজের সাথে কেমন আচরণ করে তার ওপর ভিত্তি করে। নিজের সাথে নিজের সম্পর্কটি হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক। একদম। মানুষ যখন নিজেকে সমর্থন করতে শুরু করে, নিজের ভুলগুলোকে ক্ষমা করে নিজেকে উৎসাহিত করতে শিখে, তখন সে জীবনে আরও বেশি সাহসী হয়ে ওঠে। কারণ সে জানে তার ব্যাকআপ হিসেবে সে নিজেই আছে। ঠিক। জীবনের পথে যতই হোঁচট খেতে হোক না কেন, অন্তত তার নিজের সমর্থন সবসময় নিঃশর্তভাবে তার সাথে রয়েছে। এই আত্মসমর্থন নতুন চ্যালেঞ্জ নিতে সাহায্য যোগায় এবং বাইরের নেতিবাচক সমালোচনাকে প্রতিহত করতে সাহায্য করে।
পুরো আলোচনা থেকে আমরা খুব চমৎকার এবং শক্তিশালী একটি বার্তা পাচ্ছি। নিজেকে প্রতিনিয়ত বিচার করার, কাঠগোড়ায় দাঁড়া করানোর বা নিজের খুঁত ধরার পরিবর্তে নিজেকে নিঃশর্তভাবে সমর্থন করা শুরু করলে গোটা জীবনটাই কিভাবে ইতিবাচকভাবে বদলে যেতে পারে, সেটাই আজকের এই গভীর বিশ্লেষণ থেকে উঠে এলো। একেবারে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একটি সাধারণ হাই ফাইভ দেওয়ার মতো অতি ক্ষুদ্র একটি অভ্যাস কিভাবে মানুষের ভেতরে একটি উইনিং মাইন্ডসেট বা বিজয়ী মানসিকতা তৈরি করতে পারে, তা সত্যি অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হলো, তথ্যের এই বিশাল ভিড়ে হারিয়ে না গিয়ে এই সাধারণ অথচ শক্তিশালী অভ্যাসটি প্রতিদিনের জীবনে প্রয়োগ করাটাই হবে আসল কাজ। শুধু বই পড়লে বা আলোচনা শুনলেই তো হবে না, কাজটা করতে হবে। একদম। বড় বড় পরিবর্তনের জন্য সবসময় যে বিশাল কোনো পদক্ষেপ নিতে হয় তা কিন্তু নয়। কাল সকালেই যখন আয়নার সামনে দাঁড়ানো হবে, তখন ওই অস্বস্তি বা ক্রিঞ্জি ফিলিংসটাকে একটু সরিয়ে রেখে একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। নিজের প্রতি একটুখানি দয়া, হ্যাঁ, নিজের প্রতি এই সামান্য দয়া, একটুখানি হাসি এবং আয়নায় একটি হাই ফাইভ, এই ছোট্ট সমর্থনটুকু হয়তো পুরো দিনটার গতিপথই বদলে দিতে পারে। আজকের এই চমৎকার এবং তথ্যবহুল আলোচনা থেকে আমরা বিদায় নেব, তবে তার আগে একটি নতুন এবং কৌতূহলোদ্দীপক চিন্তা রেখে যেতে চাই, যা নিয়ে আরও গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। হ্যাঁ, অবশ্যই। যদি আয়নায় একটি সাধারণ হাই ফাইভ দেওয়ার মতো শারীরিক ভঙ্গি আমাদের মস্তিষ্ককে ডোপামিন দিয়ে পুরস্কৃত করতে পারে এবং মুহূর্তের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে, তাহলে একটু ভেবে দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনে আর কোন কোন সাধারণ শারীরিক ভঙ্গি বা সামাজিক অভ্যাস আছে যেগুলো আমরা প্রতিনিয়ত কেবল অন্যদের জন্যই ব্যবহার করি। ঠিক সেই একই ভঙ্গিগুলো যদি অন্যদের বদলে নিজের প্রতি প্রয়োগ করা হয়, তাহলে কি আমরা আমাদের অবচেতন মনকে পুরোপুরি নতুন করে সাজাতে পারব না? এই চিন্তার খোরাকটি নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।